সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের অনার্স ফোর্থ ইয়ারের বায়োডাইভার্সিটি অ্যান্ড ইভলিউশন ক্লাস নেব। তো আজকে তোমাদের বায়োডাইভার্সিটির প্ল্যান্ট জিওগ্রাফি সম্পর্কে আমি একটু আলোচনা করব। তো এর আগের ক্লাসে তোমাদের টেকটনিক প্লেট, টেকটনিক মুভমেন্ট, তারপরে কন্টিনেন্টাল ডিপ্ট, এই জিনিসগুলো সম্পর্কে পড়িয়েছিলাম। আশা করি তোমরা পূর্বের ক্লাসটা পড়াশোনা করেছো এবং এই সম্পর্কে জানতে পেরেছো। তো আমি আগে নিজের পরিচয় দিয়ে নিই। আমি হচ্ছি তানিয়া তাসমিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বোটানি ডিপার্টমেন্ট, ঢাকা কলেজ, ঢাকা। তো তোমাদের প্রত্যেকটা ক্লাসের সাথে পূর্ববর্তী ক্লাসের সাথে পরবর্তী ক্লাসের একটি ধারাবাহিকতা থাকে। এর জন্য আমি সবসময় তোমাদের একটা সাজেশন দিয়ে থাকি যে তোমরা আগের ক্লাসগুলো ফলো করবে এবং সেই ক্লাসের পড়াগুলো একটু মাঝে মধ্যে একটু দেখবে, তাহলে তোমাদের পরবর্তী ক্লাসগুলো বুঝতে সুবিধা হয়। যেমন তোমাদের আজকের টপিক হচ্ছে প্ল্যান্ট জিওগ্রাফি। প্ল্যান্ট জিওগ্রাফি, এটা হচ্ছে তোমাদের আজকের টপিক। তো আমি এর আগের ক্লাসগুলোতে যেগুলো পড়িয়েছি, যে ভূ আলোড়ন বা ভূ আন্দোলন, তারপরে টেকটনিক প্লেটের যে মুভমেন্ট, সেগুলো পড়িয়েছি এবং এসব কারণে পৃথিবীর বিভিন্ন স্থানের আবহাওয়া বিভিন্ন রকম হয়ে থাকে, জলবায়ুর যে চেঞ্জ হয়ে থাকে। এছাড়াও আমি একটা ক্লাস নিয়েছিলাম তোমাদের অক্ষাংশ দ্রাঘিমাংশের উপর। তো এখানে দেখা যায় যে প্ল্যান্ট জিওগ্রাফির যে এই যে বৈচিত্র্যতা, সমগ্র পৃথিবী জুড়ে এত বৈচিত্র্যতা, এর জন্য কিন্তু অক্ষাংশ দ্রাঘিমাংশ অনেকাংশে দায়ী। তো তোমাদের এইসবের সুবিধার জন্যই আমি যে জিওগ্রাফির যে বেসিক যে ক্লাসটা, অক্ষাংশ দ্রাঘিমাংশ, তারপরে তোমাদের আন্তর্জাতিক তারিখ রেখা, সেই সব জিনিসগুলো, মূল মধ্যরেখা, এইসব জিনিস এবং দ্রাঘিমার সাহায্যে কীভাবে সময় নির্ণয়ের একটা ব্যাপার আছে, প্রতি ডিগ্রি দ্রাঘিমায় যে 4 মিনিট হয়, সেই জিনিসগুলো কিন্তু আমি তোমাদের আগের ক্লাসে পড়িয়েছিলাম। তো এখন বলা হচ্ছে যে প্ল্যান্ট জিওগ্রাফি, এটা হচ্ছে আজকে তোমাদের টপিক। তো প্ল্যান্ট জিওগ্রাফি বলতে আসলে আমরা কি বুঝি? তো যেহেতু আমি বললাম যে সমগ্র পৃথিবী একসময় কি ছিল, উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড ছিল, এটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আমাদের আজকের অবস্থায় এসেছে। এবং বায়োডাইভার্সিটি এই কোর্সটার মধ্যে তোমাদের পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত যে জীব বৈচিত্র্য, সেগুলো নিয়ে আলোচনা করা হয় এবং এখানে তোমার উদ্ভিদ বিজ্ঞানের যতগুলো শাখা আছে, ব্রাঞ্চ আছে, সবগুলো থেকে এখানে আলোচনা করা হয়। এখানে ইকোলজি আছে, এখানে ফাইকোলজি আছে, এখানে মস, ফার্ন, তারপর জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, সবার বিষয়ে এখানে আসবে। তবে আমরা সেগুলো ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসে যাব। তো প্ল্যান্ট জিওগ্রাফি বলতে আমরা কি বুঝি, এটা বলতে গেলে বলতে হয় যে সমগ্র পৃথিবী জুড়ে উদ্ভিদের যে স্বভাব, বাসস্থান, তার যে জীবন বৃত্তান্ত, তার গঠন, প্রকৃতি, তার যে বিশ্ববিন্যাস, সারা পৃথিবীতে সে কীভাবে বিন্যস্ত আছে, সমগ্র উদ্ভিদরাজি, এইসব নিয়ে যেখানে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে আসলে প্ল্যান্ট জিওগ্রাফি। তাহলে প্ল্যান্ট জিওগ্রাফি বলতে আমরা বুঝি সমগ্র পৃথিবীব্যাপী উদ্ভিদের যে বিশ্ববিন্যাস, যে কীভাবে সেটি আছে, কোন এলাকায় কী কী ধরনের উদ্ভিদ পাওয়া যায় এবং তাদের গঠন প্রকৃতি কীরকম, তাদের জীবন বৃত্তান্ত কীরকম, তাদের ফিজিওলজি কীরকম, তাদের অ্যানাটমি কীরকম, এইসব বিষয়গুলো নিয়ে যেখানে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে প্ল্যান্ট জিওগ্রাফি। তো এখানে প্ল্যান্ট জিওগ্রাফিতে আসলে আমরা কেন পড়ব, প্ল্যান্ট জিওগ্রাফি পড়লে আমাদের কি সুবিধা? তো এর সুবিধা আসলে অনেক, এবং প্ল্যান্ট জিওগ্রাফি সম্বন্ধে একটা ধারণা থাকলে যে আমরা কত দিক দিয়ে উপকার পেতে পারি, তার অল্প কিছু উদাহরণ আমি তোমাদের এখানে যে দিতে চাই। প্রথমেই 1 নম্বরেই আসে যে কথাটা, সেটা হচ্ছে যে উদ্ভিদের অবস্থান। উদ্ভিদের অবস্থান সম্পর্কে আমার একটা ধারণা হয়। উদ্ভিদের অবস্থান, কোন উদ্ভিদ কোন এলাকায় বা কোন অঞ্চলে থাকতে পারে, সেই সম্পর্কে যে প্রাইমারি সেন্স, সেই জিনিসটাই প্রথম আমার ডেভেলপ করে এই প্ল্যান্ট জিওগ্রাফি সম্পর্কে যদি আমার একটা ধারণা থাকে। তারপরে দ্বিতীয় যে পয়েন্টটা আমরা দিতে পারি, অনেক দিক থেকে আমরা এই যে একটা এই জিনিসটা সম্পর্কে আমাদের জ্ঞান থাকলে আমরা অনেক বিষয় সম্বন্ধে জানতে পারবো। তার সবগুলো হয়তো এখন আমার পক্ষে বলা সম্ভব নয়, তবে যতগুলো পয়েন্ট তোমাদের হাইলাইটিং, যে সমস্ত জিনিস জানার মাধ্যমে আমরা খুব বেশি মাত্রায় উপকৃত হই, সেগুলো আমি এখানে দেখাচ্ছি। এবং প্রথমেই আমি প্রথমেই জানতে পারি যে উদ্ভিদের অবস্থান সম্পর্কে আমার একটা স্বচ্ছ ধারণা হয়। তারপরে 2 নম্বরে দেয়া যায় যে উদ্ভিদের যে সম্পদ,
উদ্ভিদের সম্পদ হয়। উদ্ভিদ থেকে আমরা অনেক ধরনের বেনিফিট পেয়ে থাকি, অনেক উদ্ভিদ থেকে অনেক উপকারী বস্তু পেয়ে থাকি। তো সেই উদ্ভিদটা কোন জায়গায় আছে জানা থাকলে আমার সেই উদ্ভিদের যে সম্পদ সেখান থেকে সেটা আরোহণ করতে আমার সুবিধা হয়, জানতে পারি। তারপরে আছে 3 নম্বরে আমি দিতে পারি খাদ্য উৎপাদন। খাদ্য উৎপাদন, খাদ্য উৎপাদন। এখন আমরা খাদ্যের জন্য আমরা বেসিক কিছু শস্যের উপর নির্ভর করি। তো সেগুলো থেকে আমরা যেমন খাদ্য পেয়ে থাকি, আমাদের পরিচিত যে খাদ্যের গণ্ডি আমরা সেখান থেকে পেয়ে থাকি। এছাড়াও এমন অনেক উদ্ভিদ আছে যেগুলো বিশ্বের বিভিন্ন জায়গায় থাকে, সেগুলোকেও কিন্তু অনেকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। যেমন অনেক এলাকা আছে যে চাঁদ দেশের স্পিরুলিনা যে শৈবালটা পাওয়া গেছে সেখানে তারা সেটাকে খাদ্য হিসেবে খায়। তাহলে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের উদ্ভিদকে প্রধান খাদ্য শস্য হিসাবে ব্যবহার করা হয়, সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি এই প্ল্যান্ট জিওগ্রাফির মাধ্যমে। এরপরে আছে ঔষধ আহরণ, যে আমরা অনেক প্ল্যান্টকে আমরা ঔষধি গাছ হিসেবে ব্যবহার করতে পারি। যেমন সিনকোনা গাছ আছে, তারপরে উলট চন্ডাল আছে, আরও রাউরফিয়া সার্পেন্টিনা, তারপরে বিভিন্ন ধরনের যে সমস্ত আমাদের পেনিসিলিয়াম ছত্রাক আছে, উদ্ভিদকে আমরা অনেক ধরনের ওষুধ উৎপাদনের কাজে লাগিয়ে থাকি। তো ওষুধ উৎপাদনের ক্ষেত্রেও আমার উদ্ভিদ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাওয়ার জন্য এই প্ল্যান্ট জিওগ্রাফি সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। এছাড়া আছে উদ্ভিদ সংরক্ষণ বা কনজারভেশন। উদ্ভিদ সংরক্ষণ বা কনজারভেশন। এখন এই উদ্ভিদ সংরক্ষণের ক্ষেত্রে বলা যায় আমরা যদি জানতে পারি যে কোন উদ্ভিদ কোন ধরনের পরিবেশে স্বাচ্ছন্দ্য এবং কোন উদ্ভিদকে কোন পরিবেশে সংরক্ষণ করা সবচেয়ে ভালো, তাহলে সেটা আমাদের জন্য সংরক্ষণ করাটা অনেক সহজ হয়ে যায়। তাহলে কনজারভেশনের ক্ষেত্রে আমার প্রথমেই জানতে হবে যে উদ্ভিদ সারা পৃথিবীতে তার কী ধরনের ভূপ্রকৃতি এবং জলবায়ুর কী ধরনের পরিবেশে কোন উদ্ভিদ কতটা মানানসই এবং কোন জায়গায় সেটাকে সংরক্ষণ করা যায়, তার উপর ভিত্তি করে এই কনজারভেশনটা করা অনেক বেশি ফলপ্রসূ হয়। এছাড়াও আছে বিনোদনের ক্ষেত্রে, যদি আমি প্ল্যান্ট জিওগ্রাফির কথা চিন্তা করে থাকি, যে উদ্ভিদকে যদি তার সঠিক পরিবেশে আমি সংরক্ষণ করতে পারি, তাহলে সেখানে কিন্তু আমি পর্যটনের মাধ্যমে অনেক অর্থ উপার্জন করতে পারবো এবং সেইটা কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও অনেক বড় ভূমিকা পালন করতে পারে। এছাড়াও আছে আমার শিল্প উৎপাদনের ক্ষেত্রে, যেমন পাট শিল্প, বস্ত্র শিল্প, রেয়ন শিল্প, এই যে শিল্পগুলো এগুলো কিন্তু সবই উদ্ভিদ কেন্দ্রিক। এখন উদ্ভিদ সম্বন্ধে আমার সঠিক ধারণা থাকলে, তার জীবন বৃত্তান্ত এবং তার ফিজিওলজি সম্বন্ধে যদি আমার সঠিক ধারণা থাকে, যেটা সাধারণত প্ল্যান্ট জিওগ্রাফিতে পড়ানো হয়ে থাকে, এলাকা ভিত্তিক তার স্থান ভিত্তিক সেই সমস্ত উদ্ভিদ সম্পর্কে ডিটেলস যে ধারণাটা সেটা যদি থাকে, তাহলে আমি সেই সমস্ত এলাকায় সেই সমস্ত শিল্পক্ষেত্রে যে সমস্ত প্ল্যান্ট কাজে লাগে সেগুলোকে উৎপাদন করে আমি সেই সমস্ত শিল্প কারখানা চালু করে আমি প্রচুর পরিমাণে লাভবান হতে পারি। তো এইটাও একটা জানা দরকার যে প্ল্যান্ট জিওগ্রাফির ক্ষেত্রে এই শিল্প উৎপাদনের ক্ষেত্রে প্ল্যান্ট জিওগ্রাফির নলেজকে কিভাবে কাজে লাগানো যায়। এরপরে আসি, আবার আমরা যদি অনেক সময় দেখা যায় যে অনেক প্ল্যান্টের পোলেন জীবাশ্ম আকারে মাটির অনেক গভীর থেকে কালেকশন করেন অনেক সায়েন্টিস্ট, বিশেষ করে আর্কিওলজিস্টরা। ওনারা দেখা যায় যে জীবাশ্ম কালেকশন করতে গিয়ে যখন জীবাশ্মর বয়স নির্ধারণ করে থাকেন, তখন সেখানে অনেক ধরনের অর্গানেলস বা কিছু থাকতে পারে। তো সেই অর্গানেলসগুলোর মধ্যে দেখা যায় যে অনেক সময় পোলেন পাওয়া যায়। তো পোলেন মাটির কতটা গভীরে পাওয়া যায় তার উপর কিন্তু অনেক সময় দেখা যায় যে তেলের খনি পাওয়া যায় বা তেলের অবস্থান নির্ণয় করা যায়। তো এর মাধ্যমে কিন্তু আমি খনিজ সম্পদের অবস্থানটাও নির্ণয় করতে পারি। তো এই সমস্ত ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে প্ল্যান্ট জিওগ্রাফির যে ব্যাপক ব্যবহার সেটাকে আমরা এইভাবে বলতে পারি। এখন আসা যায় যে প্ল্যান্ট জিওগ্রাফিকে যদি আমি বর্ণনা করতে চাই, তো কিভাবে আমি বর্ণনা করতে পারি? তো সহজভাবে আমি সমগ্র পৃথিবীর যে উদ্ভিদের যে বিন্যাস, সেই বিন্যাসকে আমি 4টি এই স্তরে ভাগ করে নিয়ে বর্ণনা করতে পারি। সেই 4টি স্তর কি? আমি যখন তোমাদের ইকোলজি ক্লাস নিতাম বা এই যে যেদিন আমি অক্ষাংশের ক্লাস নিয়েছি সেদিনও বলেছি যে বিষুব রেখার কাছাকাছি এবং বিষুব রেখা থেকে
0 থেকে 23 ডিগ্রি পর্যন্ত অঞ্চলটাকে সাধারণত আমরা বলে থাকি ক্রান্তীয় অঞ্চল বা ট্রপিক্যাল অঞ্চল। তাহলে আমি ট্রপিক্যাল অঞ্চল, তার পরবর্তী অঞ্চল যেমন ট্রপিক্যাল 23.5 থেকে 66.5 পর্যন্ত অঞ্চলকে আমি সাধারণত বলে থাকি টেম্পারেট, এবং এর পরে কিন্তু আমরা বলে থাকি টুন্দ্রা। তো এক্ষেত্রে আমি বলতে পারি যে আলোচনার সুবিধার জন্য পৃথিবীর সমস্ত উদ্ভিদ রাজিকে যদি আমি ট্রপিক্যাল, তারপরে সাবট্রপিক্যাল, টেম্পারেট এবং টুন্দ্রা এই অঞ্চল, এই 4টা ভাগে ভাগ করে যদি এর বর্ণনা করি, তাহলে দেখা যায় যে খুব সুন্দরভাবে এর বর্ণনা করা যায়। তবে 1920 সালে হ্যানসেন নামক একজন সায়েন্টিস্ট 1920 সালে হ্যানসেন নামক একজন সায়েন্টিস্ট সাধারণত 8টি ভাগে ভাগ করেছেন। 8টি ভাগে ভাগ করে উনি উদ্ভিদ রাজির বর্ণনা দেওয়ার চেষ্টা করেছেন। সেই 8টি ভাগকে উনি কি বলেছেন? প্রথমে 1 নম্বরে দিয়েছেন উনি ট্রপিক্যাল জোন, যেটা উনি ভাগ করেছেন, সেখানে উনি দিয়েছেন যে 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রি পর্যন্ত উত্তর দক্ষিণ অক্ষাংশটা হচ্ছে ট্রপিক্যাল জোন। এরপরে উনি বলেছেন যে 2 নম্বর পয়েন্টে উনি দিয়েছেন সাবট্রপিক্যাল উনি কি দিয়েছেন? সাবট্রপিক্যাল জোনে উনি দিয়েছেন 15 থেকে 23.5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণের যে অংশটা, সেটাকে উনি বলেছেন সাবট্রপিক্যাল। এরপরে উনি বলেছেন টেম্পারেটের মধ্যে উনি বলেছেন যে টেম্পারেট জোন এটা হচ্ছে 23.5 থেকে 33.5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ। আবার এটাকে উনি আরেকটা ভাগে ভাঙছেন, একটা হচ্ছে সাবটেম্পারেট জোন, এটাকে উনি বলেছেন 33.5 থেকে 45.5 ডিগ্রি, 45.5 ডিগ্রি এইটার উত্তর দক্ষিণ পর্যন্ত। এরপরে উনি বলেছেন সুমেরু এবং তুন্দ্রা, এই কয়টা ভাগে উনি ভাগ করেছেন। তারপর উনি বলেছেন যে উনি 7টা ভাগে ভাগ করেছেন, 8টা না 7টা আসলে। এখানে হচ্ছে 45.5 থেকে 55 ডিগ্রি, তারপরে হচ্ছে 55 ডিগ্রি থেকে 66.5 থেকে 80। আচ্ছা, এই টেম্পারেটের এখানে আরেকটা কোশ্চেন উনি, সেটা হচ্ছে উষ্ণ টেম্পারেট এবং শীতল টেম্পারেট। যেখানে আছে সুমেরু, এখানে সুমেরু মেরু, এখানে হচ্ছে 45 থেকে 5 থেকে 55.5 থেকে 66.5, 55 থেকে 66.5, এরপরে হচ্ছে 66.5 থেকে 80 থেকে 90 ডিগ্রি, এভাবে উনি একটা ভাগ করেছেন। এরপরে 1964 সালে গুড নামক একজন সায়েন্টিস্ট
নামক একজন সায়েন্টিস্ট 1964 সালে গুড নামক একজন সায়েন্টিস্ট 37টি ভাগে ভাগ করেছেন সমগ্র পৃথিবীর উদ্ভিদরাজিকে, উদ্ভিদরাজির যে অঞ্চলগুলো সেগুলোকে, এবং 1991 সালে স্কো নামক একজন সায়েন্টিস্ট 25টি ভাগে ভাগ করেছেন। তো আমি তোমাদের যেটা বলেছিলাম যে আলোচনার সুবিধার জন্য আমরা এত গভীর ভাগগুলোতে না, যে এখানে যেহেতু আমাদের বায়োডাইভার্সিটিতে সব কিছু পড়তে হয়, সেই জন্য এটা মনে রাখার জন্য আমরা এটাকে সহজভাবে 4টা ভাগে ভাগ করে এই উদ্ভিদরাজির যে ইকোলজিক্যাল যে বিন্যাস, সেই বিন্যাসটা একটু দেখার চেষ্টা করব সহজ 4টা ভাগে ভাগ করে। সেই 4টা ভাগের মধ্যে প্রথমেই আমার আসবে ট্রপিক্যাল প্ল্যান্ট জোন। এই ট্রপিক্যাল প্ল্যান্ট জোন এখানে সাধারণত কেমন থাকে? এই জায়গার তাপমাত্রা সাধারণত দেখা যায় যে 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মতো থাকে। এখানে টেম্পারেচার সাধারণত দেখা যায় যে 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা থাকে। বার্ষিক বৃষ্টিপাত দেখা যায় যে 1500 থেকে 2500 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। হিউমিডিটি সাধারণত দেখা যায় যে 90% পর্যন্ত এখানে হিউমিডিটি থাকে, এবং এখানে সাধারণত শীতকালটা শুষ্ক হয়। আর এই সমস্ত জায়গায় সাধারণত দেখা যায় যে বনভূমি, ফরেস্ট এবং সাভানা দেখা যায়। সাভানা বলতে সাধারণত তৃণভূমিকে বোঝানো হয়। তো এই সমস্ত জায়গায় ট্রপিক্যাল প্ল্যান্ট জোনে দেখা যায় যে বনভূমি এবং সাভানা দেখা যায়। তো ট্রপিক্যাল জোনের মধ্যে যেই সমস্ত বনভূমি দেখা যায়, বনভূমির মধ্যে প্রথমেই আসে তোমাদের ট্রপিক্যাল রেইন ফরেস্ট। ট্রপিক্যাল রেইন ফরেস্ট এখানে আছে। তারপরে এখানে আছে ক্রান্তীয় মৌসুমী বনভূমি। তারপরে এখানে আছে কাটা অরণ্য, উপকূলীয় অরণ্য, সাভানা অরণ্য। তারপরে এই সমস্ত ট্রপিক্যাল জায়গায় কিন্তু আবার মরুভূমিও আছে। সেই জন্য এই সমস্ত ট্রপিক্যাল প্ল্যান্ট জোনে দেখা যায় যে মরুভূমির যে শুষ্ক পরিবেশ, সেখানে এক ধরনের উদ্ভিদরাজি গড়ে ওঠে। তো এই ট্রপিক্যাল প্ল্যান্ট জোনের মধ্যে আমি বললাম যে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা, সেটা হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট। ট্রপিক্যাল রেইন ফরেস্ট। এখন ট্রপিক্যাল রেইন ফরেস্ট সম্বন্ধে আমাদের সবারই একটা ধারণা আছে যে এটা সাধারণত দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদীর অববাহিকায় যে বনভূমিটা সেটা, এবং আফ্রিকার কঙ্গো নদীর অববাহিকার যে বনভূমিগুলো সেইগুলা, তারপর আমাদের ইন্দোনেশিয়ার এদিকেও কিছু বনভূমি এই ট্রপিক্যাল রেইন ফরেস্টের অন্তর্ভুক্ত। এই ট্রপিক্যাল রেইন ফরেস্টে সাধারণত পেপারাস ধরনের যে গাছ, তারপরে মেহগনি, গর্জন, এই টাইপের গাছগুলো এখানে বেশি থাকে। সবচেয়ে বেশি এখানে উল্লেখযোগ্য একটা বিষয় যে ট্রপিক্যাল রেইন ফরেস্টে হিউজ ভ্যারাইটিস অফ ফাঙ্গাস বা ছত্রাক থাকে। এখানে ছত্রাকের অনেক বিশাল একটা রাজ্য আছে। এই ছত্রাক রাজ্য কিন্তু ট্রপিক্যাল রেইন ফরেস্টের অনেক কিছু নিয়ন্ত্রণ করে। ট্রপিক্যাল রেইন ফরেস্টের মাটির যে ময়েশ্চার সেটা ধরে রাখা, সেখানকার যদি কোনো সেখানে আবার অনেক ধরনের আর্থ্রোপোডা আছে। তো এই আর্থ্রোপোডার সংখ্যাকেও নিয়ন্ত্রণে রাখে সাধারণত এই ফাঙ্গাসগুলো। এবং এই ট্রপিক্যাল রেইন ফরেস্টের মধ্যে কিন্তু উদ্ভিদের যে স্তরায়ন, যেটা আমি তোমাদের পড়িয়েছিলাম যে উদ্ভিদের তাপের বিন্যাস, কেন উদ্ভিদের বনভূমির মধ্যে যে তাপের স্তরায়ন হয় সেটা পড়িয়েছিলাম একটা ক্লাসে। তো তাপের যে বিন্যাস হয় বিভিন্ন লেয়ারে উদ্ভিদের, সেটাই ট্রপিক্যাল রেইন ফরেস্টে খুব ব্যাপক আকারে দেখা যায়। তো ট্রপিক্যাল রেইন ফরেস্টে সাধারণত হিউমিডিটি অনেক বেশি থাকে, টেম্পারেচার হাই থাকে, এখানে বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হয়। আর দেখা যাচ্ছে যে এই ট্রপিক্যাল রেইন ফরেস্টে আমি বললাম যে ট্রপিক্যাল প্ল্যান্ট জোনের মধ্যেই এটা আছে। তো এখানে এছাড়াও এই ট্রপিক্যাল প্ল্যান্ট জোনে আরেকটা উল্লেখযোগ্য বনভূমি দেখা যায় যে ক্রান্তীয় মৌসুমী অরণ্য। ক্রান্তীয় মৌসুমী অরণ্যের জন্য উল্লেখযোগ্য স্থান হিসেবে আমি বলতে পারি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, বার্মা, এই সমস্ত লাওস, কম্বোডিয়া, এই সমস্ত এলাকা হচ্ছে ট্রপিক্যাল যে ক্রান্তীয় যে মৌসুমী অরণ্য সেইটা এখানে দেখা যায়। এই ক্রান্তীয় মৌসুমী অরণ্যের মধ্যে সাধারণত শাল, সেগুন, মেহগনি, গর্জন, জারুল, এই সমস্ত গর্জন, এই সমস্ত প্ল্যান্ট সাধারণত ক্রান্তীয় মৌসুমী অরণ্যে দেখা যায়। আবার ক্রান্তীয় কাটা অরণ্য বলে একটা বনভূমি দেখা যায় যেখানে কাটা জাতীয় প্ল্যান্টস হয়। কাটা জাতীয় প্ল্যান্টসের মধ্যে দেখা যায় যে বাবলা, এই সমস্ত প্ল্যান্টস হয়ে থাকে। আবার উপকূলীয় যে অরণ্য, ক্রান্তীয় উপকূলীয় অরণ্য,
এখন ক্রান্তীয় উপকূলীয় অরণ্য বলতে সাধারণত আমরা এখানকার যে ম্যানগ্রোভ ফরেস্টগুলো আছে সেগুলোকে এখানে বোঝানো হয়ে থাকে। যে ক্রান্তীয় উপকূলীয় অরণ্যের মধ্যে সাধারণত থাকে যে ম্যানগ্রোভ জাতীয় যে প্ল্যান্টগুলো আছে, যেমন আমাদের দেশের সুন্দরবন, এছাড়াও অ্যামাজনের যে মোহনা এলাকায় যে বনভূমিগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে গিয়ে ম্যানগ্রোভ জাতীয় বনভূমি। এরপরে এখানে আছে তোমার সাভানা অরণ্য। তো ক্রান্তীয় সাভানা অরণ্যের মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ আছে। ক্রান্তীয় সাভানা অরণ্যের মধ্যে দেখা যায় যে এদের অনেকগুলো নাম আছে, যেমন সাভানা, তারপরে হচ্ছে লিয়ানো, যেমন এর নাম দেওয়া যায়, এদের নাম কি কি নামে আছে, যেমন সাভানা, তারপরে লিয়ানো, পার্কল্যান্ড, ক্যাম্পে, এই ধরনের এদের নাম আছে। তো সাভানা, এই সাভানাটা সাধারণত দেখা যায় যে অ্যামাজন নদীর অববাহিকায়, যদি আমি বলেছি যে সাভানা সাধারণত ঘাস জাতীয় যে বনভূমিগুলো সেগুলোকে সাধারণত সাভানা বলা হয়। তো এই যে তৃণভূমিগুলোর যে শুধু সাভানাই নামকরণ হয়ে থাকে তা না, দেখা যাচ্ছে যে তৃণভূমিগুলোর অনেক ধরনের নাম হয়ে থাকে। একটা নাম দেওয়া হয়েছে সাভানা, একটা নাম দেওয়া হচ্ছে লিয়ানো, আর একটা নাম হচ্ছে ক্যাম্পে, আর একটা নাম হচ্ছে পার্কল্যান্ড। তো দেখা যায় যে সাভানাটা সাধারণত কঙ্গো নদীর অববাহিকায় যে তৃণভূমিগুলো থাকে তাকে সাধারণত সাভানা বলা হয়, যেটা ট্রপিক্যাল প্ল্যান্ট জোনের মধ্যে আমরা দেখে থাকি। আবার লিয়ানো হচ্ছে দক্ষিণ আমেরিকার অরিনাকো নদীর অববাহিকায় যে তৃণভূমি আছে সেটাকে বলা হচ্ছে লিয়ানো। আবার ক্যাম্পে হচ্ছে অ্যামাজন নদীর অববাহিকায় যে তৃণভূমি আছে সেটাকে বলা হচ্ছে ক্যাম্পে। আবার এই পার্কল্যান্ড নামক এই তৃণভূমিটা কিন্তু দেখা যায় অস্ট্রেলিয়া মহাদেশে। তাহলে এই যে ট্রপিক্যাল প্ল্যান্ট জোনের মধ্যে তুমি প্ল্যান্ট জিওগ্রাফি থেকে অন্তত এই ধারণাটা পাবে যে ট্রপিক্যাল প্ল্যান্ট জোনের মধ্যে কি কি ধরনের প্ল্যান্ট জোন থাকতে পারে। যেমন এখানে ট্রপিক্যাল রেইন ফরেস্ট আছে, এখানে ক্রান্তীয় মৌসুমী বনভূমি আছে। এবং এই সাথে তোমাদের এই ট্রপিক্যাল প্ল্যান্ট জোনের এই আলোচনার মধ্যে আমি আরেকটা কথা বলে দিতে চাই যে এখানে কিন্তু আরো দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ডেসিডুয়াস এবং একটা হচ্ছে এভারগ্রিন। তো ট্রপিক্যাল এবং টেম্পারেট দুইটা জোনেই কিন্তু ডেসিডুয়াস এবং এভারগ্রিন বলে আলাদা ধরনের বনভূমি পাওয়া যায়। যেমন এই যে ট্রপিক্যাল প্ল্যান্ট জোনের এভারগ্রিন যে রেইন ফরেস্টগুলো, এভারগ্রিন যে ফরেস্টগুলো আছে সেগুলোকে দেখা যায় যে ট্রপিক্যাল রেইন ফরেস্ট হচ্ছে একটা এভারগ্রিন ফরেস্ট। আবার ভূমধ্য সাগরীয় কিছু এলাকায়ও কিন্তু কিছু এভারগ্রিন বনভূমি আছে, যেমন তুরস্ক, সিরিয়া, প্যালেস্টাইন, এই সমস্ত জায়গায় কিছু এভারগ্রিন ফরেস্ট আছে যেগুলো ট্রপিক্যাল প্ল্যান্ট জোনের মধ্যে পড়েছে। আবার আমাদের যে অঞ্চলটা, যেমন বাংলাদেশ, ভারত, এই সমস্ত জায়গায়ও কিছু এভারগ্রিন ফরেস্ট আছে। আবার এই সমস্ত ট্রপিক্যাল জায়গায় কিছু পর্ণমোচী বা ডেসিডুয়াস বনভূমি আছে। যেমন আমাদের দেশটা ট্রপিক্যাল জোনের মধ্যে পড়েছে, কিন্তু আমাদের দেশের একটি পর্ণমোচী বনভূমি হচ্ছে কিন্তু শালবন। আমাদের যে গাজীপুর, ময়মনসিংহের এদিকে যে বনভূমিটা আছে মধুপুর শালবন, সেটা কিন্তু এক ধরনের ডেসিডুয়াস ফরেস্ট। তাহলে এই যে দেখা যাচ্ছে যে ট্রপিক্যাল জোনের মধ্যে আমার কত ধরনের ভাগ আছে। এরপরে যদি আমি যাই টেম্পারেট জোনে, টেম্পারেট প্ল্যান্ট জোনে যদি আমি যাই, টেম্পারেট প্ল্যান্ট জোন, তো এখানে দেখা যায় যে তাপমাত্রাটা আবার কমে যায় যত আমি বিষুবরেখার থেকে উপরের দিকে উঠতে থাকবো। এবং এইখানকার যে অক্ষাংশ ধরা হয়েছে সেটা ধরা হয়েছে যে 23.5 থেকে 66.5 ডিগ্রি উত্তর দক্ষিণ পর্যন্ত ধরা হচ্ছে যে টেম্পারেট জোন। এটাকে একটু অক্ষাংশগুলোকে আমি যতটা ক্ষুদ্র করে দেখিয়েছিলাম হ্যান্সেনের, ততটা ক্ষুদ্র করে এখানে না দেখিয়ে আলোচনার সুবিধার জন্য এখানে বলা হচ্ছে যে 23.5 থেকে 66.5 পর্যন্ত টেম্পারেট জোন। এবং এখানে সাধারণত দেখা যায় যে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 25 থেকে 25 ইঞ্চি থেকে 50 ইঞ্চি পর্যন্ত এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ। এবং এখানে টেম্পারেচার সাধারণত দেখা যায় যে 9 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এখানে টেম্পারেচার আমরা দেখে থাকি। তাহলে টেম্পারেচারটা আমরা দেখছি যে এখানে টেম্পারেচার বেশ কম।
এখন এইখানে যে সমস্ত বনভূমি পাওয়া যায়, এখানেও আবার বিভিন্ন ধরনের বনভূমি পাওয়া যায়। তবে এখানে আলোচনার সুবিধার জন্য এখানে একটি বলা হচ্ছে যে উচ্চ নাতিশীতোষ্ণ বেল্ট এবং শীতল নাতিশীতোষ্ণ বেল্ট। তো উচ্চ নাতিশীতোষ্ণ বেল্টের মধ্যে আসলে পড়ে সাধারণত আফ্রিকার যে ফার্ন এবং যে অ্যাঞ্জিওস্পার্ম ধরনের যে প্ল্যান্টসগুলো আছে, জিমনোস্পার্ম ধরনের যে প্ল্যান্টসগুলো আছে, আফ্রিকার ফার্ন এবং জিমনোস্পার্ম, সেগুলোকে বলা হচ্ছে যে উচ্চ নাতিশীতোষ্ণ অঞ্চলের যে বনভূমি, তার মধ্যে সেটাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এবং শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলের যে কোল্ড টেম্পারেট জোনের যে প্ল্যান্টসগুলো, সেখানে বলা হচ্ছে যে সেখানে আবার 3টে ভাগে ভাগ করা হয়েছে। সেখানে বলছে যে বনভূমি অঞ্চল, তৃণভূমি অঞ্চল এবং মরুজ কিছু প্ল্যান্ট। যেমন ট্রপিক্যাল প্ল্যান্ট জোন আমি যখন পড়াই তখন তোমাদের একটা জিনিস মিস